বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর পঞ্চম অধ্যায় আমরা পড়ছি রাসায়নিক বন্ধন নিয়ে। এই অধ্যায়ের একটি বিশেষ প্রশ্ন, সেটি হলো সমযোজী যৌগগুলো কেন বিভিন্ন আকৃতির বন্ধনযুক্ত যৌগ তৈরি করে, এটির উপর ব্যাখ্যা। তো সমযোজী যৌগগুলো সাধারণত পরস্পরের সাথে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধনে আবদ্ধ হয়, এর ফলে তারা আম, নিজস্বভাবে একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিছু তারা উম, কাঠামোগত শর্তের মধ্যে তারা কিন্তু পড়ে। অর্থাৎ তাদের মধ্যে যে বন্ধন যুগল এবং মুক্ত যুগল যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো যথাসম্ভব দূরত্ব বজায় রেখে তারা একটি কৌণিক অবস্থান নিয়ে অবস্থান করবে, যার কারণের জন্য সমযোজী যৌগগুলোর আকৃতি ভিন্ন ভিন্ন হয়। তো এটি এখন প্রশ্ন করা হতে পারে এরকম যে ক নামক যৌগটি কেন চতুস্তলকীয়, খ নম্বর যৌগটি কেন সরল রৈখিক, এইরকম ব্যাখ্যাগুলো আমরা এখন কথা বলবো। তো প্রথমে আমরা দেখবো যে সমযোজী যৌগগুলোর কত রকম আকৃতিতে এটি হয়ে থাকে। এটি মূলত চারটি আকৃতিতে হয়। একটি হলো পিরামিড, একটি হলো তোমার ভি আকৃতি, তারপরে সরল রৈখিক, আর আরেকটি হলো তোমার চতুস্তলকীয়। তাহলে আমরা দেখি যে এই গঠনগুলো ওয়ান বাই ওয়ান আমি একটু তোমাকে বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি, তারপরে এগুলোর ব্যাখ্যাতে আসতেছি। প্রথমে আমি দেখবো চতুস্তলকীয়। চতুস্তলকীয় গঠন যদি হয় তাহলে এই গঠনটা এরকম হবে, এরকমকে বলা হয় চতুস্তলকীয়। পিরামিড আকৃতি মানে হলো সেখানে এরকম আকৃতির কথা বলা হবে, এরকম আকৃতি, এর নাম হলো পিরামিড। তারপরে তোমার যদি বলা হয় যে ভি আকৃতি, এটাকে উল্টা ভির মতো দেখায় আর কি, এটার নাম হলো ভি আকৃতি। আর সর্বশেষ হলো তোমার সরলরৈখিক, মানে এরকম যে কোনো একদিকে। তাহলে আমি যদি এটিকে উদাহরণ দিই অ্যামোনিয়া দিয়ে, তাহলে NH3, তাহলে এই চতুস্তলকের ক্ষেত্রে উদাহরণটা দেব হলো মিথেন দিয়ে দিই, তাহলে এটা বেশি ভালো হবে। মিথেন, চারদিকে চারটা হাইড্রোজেন, মাঝখানে কার্বনকে রাখা হয়েছে। এটা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমার নাইট্রোজেন দিয়ে দিই উদাহরণটি, তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? পাঁচটা না? জি স্যার। সর্বশেষ কক্ষপথে যে পাঁচটা ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রনের মধ্যে এখানে এক জোড়া ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এখানে এক জোড়া আছে ইলেকট্রন আছে, আর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই যে হলো তোমার অ্যামোনিয়ার গঠন, NH3। এই যে এখানে এইচ গুলো যুক্ত হবে। এরপরে ভি আকৃতি। ভি আকৃতির ক্ষেত্রে অক্সিজেন এখানে রাখলাম, দুই পাশে দুটো হাইড্রোজেনকে দিয়ে দিলাম। এরপরে তোমার সরল রৈখিক, আমি যদি ডাবলটা ইয়ে দিই আর কি, মনে করো এই যে সরল রৈখিকে আমি দ্বিবন্ধন তৈরি করে দিলাম, সাপোজ তোমার কার্বনের সাথে দ্বিবন্ধন যখন তৈরি করব, এখানে আমাদের এখানে একটা কার্বন দিলাম, কার্বন ডাই অক্সাইড, তাহলে অক্সিজেন হলো দুটা।
তাহলে দুইটা অক্সিজেনের মধ্যে এই কার্বনের কিন্তু সমন্বয়টা তোমাকে মিল করতে হবে। তাহলে এই মিলটা আমি কিভাবে করব? অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে তুমি লক্ষ্য করো, তাহলে অক্সিজেনকে আমি মাঝখানে রাখবো। যদি অক্সিজেনকে মাঝখানে রাখে, এর এই পাশে 2 হাত, এই পাশে 2 হাত, এটা এইরকম করে যদি মানে এখানে দিয়ে দিই, তাহলে দেখো তুমি যে নাইট্রোজেনের যোজনী সরি অক্সিজেনের যোজনী 4ই ব্যবহার হচ্ছে। আর দুই দিক থেকে যদি এরা হাত মেলায়, তাহলে যোজনী হয়ে যাচ্ছে কত? স্যার 4। কার্বনটাই মাঝে হবে না? কার্বন আমি আমি আগে একটা লিখি, আগে তুমি আগে দেখো। আগে আমি যদি এরকম করে দিই, তাহলে এখানে দুইটা অসামঞ্জস্য হচ্ছে। একটি হলো কার্বনের যোজনী হচ্ছে 2 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 4, তাহলে এটি তো সম্ভব না। তাহলে আমি যদি এরকম করে দেই, তাহলে দেখো কার্বন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে কয়টা? 1টা, এটিও সম্ভব না। সুতরাং আমাদের এই জায়গাটা একটু সংশোধন করে নিতে হবে। কি করতে হবে? আমার যেহেতু কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন হলো কয়টা? 2টা, কার্বন হলো 1টা, সুতরাং কার্বনকে রাখে আমি কার্বনের যোজনী 4 এটা 2 দিকে ব্যবহার করব। করলে এটি কিন্তু মিল হয়ে যাবে। তাহলে এখন তুমি গঠনটা দেখো সরলরৈখিক। আমি এটাই বুঝতে চাইছি যে এই গঠনটার বাহিরে তুমি অন্য কোনোভাবে গঠন আঁকালেও সেটি কিন্তু মিলবে না। আশা করি আমার ওই লেখার মূল উদ্দেশ্যটা বুঝতে পারছো। জি স্যার। যে আমরা অনেক সময় যে গাঠনিক সংকেতটা লিখি, এটা কিন্তু যোজনীর সাথে সমন্বয় করে লিখতে হয়। এই যে এখানে দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। 5টার মধ্যে কিন্তু এটি উপরে 2টে ইলেকট্রন রাখে, নিচে 3টে কিন্তু এরা বন্ধন তৈরি করছে। তো সুতরাং এই বন্ধন তৈরি করার সময় এরা কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করছে। এই গঠনটা তখন অ্যামোনিয়ার হয়েছে। তো এখন তুমি দেখো যে সমযোজী যৌগ দিয়ে 4টি আকৃতিতে হলো। প্রশ্ন হলো কেন হলো, সেটা একটা প্রশ্ন। কারণ হলো এরা বন্ধন যুগল আর মুক্ত যুগল বলে 2টে ইলেকট্রনের জোড়া তৈরি হয়েছে। এগুলো যথাসম্ভব দূরে দূরে অবস্থান করবে। এই দূরে দূরে অবস্থান করাটাই এদের মূল কারণ, যাতে করে বিকর্ষণ বল সর্বনিম্ন হয়। কারণ বিকর্ষণ বল যদি সর্বনিম্ন না হয়, তাহলে কিন্তু এরা এদের বন্ধন টিকাতে পারবে না। তুমি যদি লক্ষ্য করো, এখানে তাই কিন্তু লেখা আছে। এই লাইনটা একটু তোমাকে নোট করে দিচ্ছি। বলা হচ্ছে যে কোনো অণুর কেন্দ্রস্থ পরমাণুর চারদিকে জোড় ইলেকট্রন অর্থাৎ মুক্ত দোর আর বন্ধন দোর এমন ভাবে অবস্থান নিতে চায় যেন তাদের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে কম হবে। এই লাইনটা থাকলেই সে কিন্তু ফুল মার্কস পাবে। এই জন্য কেন্দ্রস্থ পরমাণুর সঙ্গে বন্ধনযুক্ত পরমাণুগুলো এবং মুক্তদর ইলেকট্রন পরস্পর থেকে যথাসম্ভব কৌণিক দূরত্ব অবস্থান নেয়। এই যে দেখো, বন্ধন জোড়ার মুক্তদর ইলেকট্রন গুলো যথাসম্ভব কৌণিক দূরত্ব অবস্থান নেওয়া মানেই হলো সেখান থেকে চলে আসা। এবং যৌগের অণুতে বিষয়টি বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এই যে তুমি লক্ষ্য করো, এটা হলো চতুস্তলকীয় এই গঠনটা। ক্লিয়ার বুঝছো কি এইটুকু? জি স্যার। তাহলে এখন আমরা দেখবো হলো পরের উদাহরণটা। এই উদাহরণটা এই পাশে দেওয়া আছে। এই দেখো, এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমার আকৃতি দেওয়া আছে, পানির ক্ষেত্রে দেওয়া আছে। আশা করি এটা ক্লিয়ার। জি স্যার। নাইট্রোজেনের ক্ষেত্রে যখন পি অরবিটালে 3টে ইলেকট্রন এভাবে 3 ভাবে ভেঙে গেছে, এস এর ইলেকট্রন কোথাও যেতে পারেনি, ফলে যোজনী সবসময় 3 দেখাচ্ছে। অন্যদিকে ফসফরাসের তো এই যে পি এক্স পি ওয়াই পি জেড তো হবেই। এটা আমি লিখলাম, এটা যদি আমি লিখি এখানে এইটুকু খালি, তাহলে 3 পি এক্স এটি 1, 3 পি ওয়াই 3 পি ওয়াই এটা কত? এটা 1, এটা 1, এটা কি আছে কও? 3 কত? জেড না?
3PZ। ও দেখো তো PZ না লিখে খালি Z লিখছি, 3PZ। তাহলে এই PZ এটা কত হবে? এটা হলো 1। এখন এই যে এস এর যে দুটো ইলেকট্রন, সেটা সাজার জন্য এখানে অতিরিক্ত ডি ঘরটা যুক্ত আছে। সেই ডি ঘরে তোমার একটা ইলেকট্রন যাওয়ার পরে ওই এস একটা মানে ইলেকট্রন গ্রহণ করে। কি এখন বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন তুমি দেখো এই যে এই জিনিসটা নতুন ভাবে যখন সাজা যাচ্ছে তখন এটি হচ্ছে 3s1 এর একটা ইলেকট্রন এখানে ঢুকিছে। তাহলে এখন তুমি দেখো একটা, দুইটা, তিনটা, চারটা এবং কয়টা? 5টা। এই জন্য এর যোজনী 3 এবং 5 হওয়া খুব সহজ, কিন্তু নাইট্রোজেন এটা কিন্তু এটি পসিবল না। ভালো করে দেখো। জি স্যার। আশা করি এটা ক্লিয়ার বুঝছো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকস এর পড়া এখানেই আমরা ক্লোজ করছি ইনশাল্লাহ।